ওয়েলকাম টু কনসেপসিয়া পলিটিকা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্র বা ইউটোপিয়ান সোশ্যালিজম, বা সংক্ষেপে একে ইউটোপিয়ানিজমও বলা হয়। এই ইউটোপিয়ানিজম বা কাল্পনিক সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রের উদ্ভব ঘটে সাধারণত সামন্ততন্ত্রের শেষ হওয়ার পর, যখন পুঁজিবাদের বিকাশ হতে শুরু করে। এই পুঁজিবাদের যত বিকাশ হতে থাকে তত সমাজে কিন্তু শোষণ এবং বৈষম্য এই চিত্রটা কিন্তু প্রকট হতে শুরু করে বা পরিষ্কার হতে শুরু করে। এবং এই পুঁজিবাদের বিকাশের সময় শ্রমিকদের যে শোষণ, এর পরিপ্রেক্ষিতে অনেক শ্রমিক আন্দোলন হতে থাকে, এবং শ্রমিক আন্দোলন যত হতে থাকে তত এই বিষয়টা আরও পরিষ্কার হতে থাকে, এই শোষণ এবং বঞ্চনার বিষয়টি। তো এই কাল্পনিক সমাজতন্ত্রের যদি সময়কালটা আমরা দেখি, তাহলে দেখব যে মোটামুটি পঞ্চদশ শতকের শেষ পর্ব থেকে 19 শতক পর্যন্ত এই কাল্পনিক সমাজতন্ত্রের সময়কাল। তো এই কাল্পনিক সমাজতন্ত্রকে কাল্পনিক এই কারণেই বলা হয় যে এই সমাজতন্ত্র যারা প্রতিষ্ঠা করতে চাইছিলেন, বা যেসব চিন্তাবিদ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন, এই শোষণ এবং বৈষম্যের অবসান ঘটিয়ে সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে চাইছিলেন, এবং সাধারণ শ্রমজীবী মানুষকে, বিশেষ করে শ্রমিকদেরকে শোষণ থেকে মুক্তি দিতে চাইছিলেন, তারা যে চিন্তাভাবনা করেন সেই চিন্তাভাবনাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব সেই চিন্তাভাবনাগুলো মূলত কল্পনাশ্রয়ী। অর্থাৎ তারা চাইছেন সমাজের শোষণ বৈষম্য এগুলো দূর করা হোক, কিন্তু কিভাবে, কি উপায়ে এগুলোকে দূর করা যাবে তার কিন্তু কোনো রকম ফলপ্রসূ পথ দেখাতে কিন্তু কেউই সক্ষম হননি। আবার এই যে শোষণ এবং বঞ্চনা, এর ইতিহাস কি, কীভাবে এর সৃষ্টি হলো বা কিভাবে এর উৎপত্তি হলো, এ সম্পর্কেও তারা কিন্তু সঠিক ধারণা দিতে পারেননি। এই জন্য এই ধরনের সমাজতন্ত্রীদেরকে কাল্পনিক সমাজতন্ত্রী বলা হয়। তো যাই হোক, এই পুঁজিবাদের বিকাশের সাথে সাথে যখন এই শোষণ এবং বৈষম্য এটা প্রকট হতে শুরু করে, তো সবাই চিন্তা করতে থাকে যে এর আসল উৎসটা কি, কেন এই ধরনের হচ্ছে সমাজে, এই বিষয়টা ঘটছে কেন, এর উত্তর কিন্তু কেউ খুঁজে পাচ্ছেন না। প্রথম টমাস মোর একটা বই লিখলেন, ইউটোপিয়া। এই ইউটোপিয়াতে তিনি প্রথম উল্লেখ করলেন যে এই যে শোষণ এবং বঞ্চনা, এই শোষণ এবং বঞ্চনা এবং এই যে সমাজে অসাম্য, এর প্রধান কারণই হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। সমাজে ব্যক্তিগত সম্পত্তি আছে বলেই কিন্তু এই শোষণ এবং বঞ্চনা আছে। সুতরাং ব্যক্তিগত সম্পত্তির যদি অবসান হয়, তাহলে এই শোষণ এবং বঞ্চনা থাকবে না। তাহলে এই শোষণ এবং বঞ্চনার অবসান কিভাবে হবে? ব্যক্তিগত সম্পত্তির অবসান হলে। কিন্তু ব্যক্তিগত সম্পত্তির অবসান কিভাবে করা যায় তার কিন্তু উপায় নির্ধারণ করতে পারলেন না টমাস মোর। টমাস মোর এটা ইন্ডিকেট করলেন, নির্দেশ করলেন যে শোষণের প্রধান কারণই হচ্ছে পুঁজিবাদী সম্পর্ক এবং মালিক শ্রেণী এই শোষণের তীব্রতা বাড়ানোর বা শোষণের যে অবাধ অধিকার ভোগ করে, তার প্রধান কারণই হচ্ছে সম্পত্তির উপর তার ব্যক্তিগত মালিকানা। অর্থাৎ ওই সম্পত্তির উপর তার মালিকানা আছে বলেই কিন্তু সে এই অধিকারটা ভোগ করে বা এই সুযোগটা পায়। সুতরাং এই ব্যক্তিগত সম্পত্তির অবসান ঘটাতে হবে। আগে বললেন যে কিভাবে ঘটবে ব্যক্তিগত সম্পত্তির অবসান, তার পথ নির্দেশ কিন্তু তিনি করতে পারলেন না। টমাস মোরের পর আরেকজন দার্শনিক জেরার্ড উইনস্টনলি, তিনিও কিন্তু এই শোষণ এবং বঞ্চনার বিষয়ে চিন্তা ভাবনা শুরু করলেন, এবং এটাও তাকে ভাবিত করল। তবে তার যেহেতু বেশি অনুরাগ ছিল বিজ্ঞানের প্রতি, তো তিনি এটা কল্পনা করলেন যে এই বিজ্ঞানের অগ্রগতির ফলে নিত্য নতুন যন্ত্রপাতির আবিষ্কার হচ্ছে, এবং নিত্য নতুন যন্ত্রপাতি যত আবিষ্কার হবে তত দেখা যাবে যে ভবিষ্যতে এই যে বিজ্ঞানীরা যারা আবিষ্কার করছেন এবং যারা কারিগরি যন্ত্র নির্মাণ করছেন,
তারাই কিন্তু সমাজের সবচেয়ে উপরে অবস্থান করবে, এবং যারা পরিশ্রমভোগী অর্থাৎ অন্যের শ্রম আত্মসাৎ করছে তাদের কিন্তু তখন অবস্থান হবে একেবারে নিচে। এই ধরনের একটা কাল্পনিক ভাবনা কিন্তু তিনি পোষণ করতেন। উইনস্টন লি তার চিন্তাভাবনা বা বক্তব্য রাখছেন তখন ইংল্যান্ডে সামন্ততন্ত্র বিরোধী বিদ্রোহ চলছে। এই বিদ্রোহের প্রেক্ষাপটেই তিনি লেখেন ল অফ ফ্রিডম। তো তিনি বলছেন যে এই সামন্ততন্ত্র বিরোধী যে বিদ্রোহ, এই বিদ্রোহের মাধ্যমে সামন্ততন্ত্রের পতন ঘটবে, এবং সামন্ততন্ত্রের পতন ঘটার পর কৃষি জমির যে মালিকানা, সেই মালিকানা সরাসরি চলে আসবে কৃষকদের হাতে, অর্থাৎ সাধারণ মানুষের হাতে, এবং রাজতন্ত্রের অত্যাচার থেকেও মানুষ মুক্তি পাবে। ঠিক একই সময়ে জার্মানিতে মুনেৎ স্যার একই বক্তব্য রাখছেন। তিনি অবশ্য যখন তার বক্তব্য রাখছেন তখন ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়ে গেছে 1688 সালে। তো তিনিও এই সামন্ততন্ত্রের বিরুদ্ধে তার বক্তব্য রাখলেন, এবং সামন্ততন্ত্রের পতনের মধ্য দিয়েই যে ব্যক্তিগত মালিকানার অবসান হবে, এবং ব্যক্তিগত মালিকানার অবসান ঘটলেই সমাজে অসাম্য দূর হবে, এই বক্তব্য তিনি রাখেন। তো এই যে উইনস্টন লি এবং মুনেৎ স্যার, এই দুজনের বক্তব্য কিন্তু তখন তিনজন ফরাসি দার্শনিককে খুব প্রভাবিত করেছিল। এই তিনজন ফরাসি দার্শনিক হলেন মোডলে, মেসলিয়ার এবং মাবলে। তো এরা তিনজনই কিন্তু কি না ফ্রান্সে এইরকম কৃষক বিদ্রোহ বা কৃষকদের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, এবং কৃষক আন্দোলনের সপক্ষে তারা বক্তৃতা রাখেন। কৃষক আন্দোলনের মধ্য দিয়ে এই পুঁজিবাদী ব্যক্তিগত মালিকানাধীন যে ব্যবস্থা, সেই ব্যবস্থার অবসান হবে বলে তারাও কিন্তু একমত হন। কাল্পনিক সমাজতন্ত্রী দার্শনিকদের মধ্যে যাদের চিন্তাভাবনা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল বা অনেকটাই বাস্তবসম্মত ছিল, তাদেরকে কমিউনিস্ট কল্পনাবাদীও বলা হয়। এই কমিউনিস্ট কল্পবাদীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাঁসিমো, তারপর চার্লস ফুরিয়ার, রবার্ট আয়েন, এটিয়েন ক্যাবে প্রমুখ। সাঁসিমোর বক্তব্য হলো যে প্রকৃতির উপর মানুষ তার অর্জিত জ্ঞান এবং দক্ষতা প্রয়োগ করে উৎপাদন করে, এবং এই যে প্রকৃতির উপর নিজের জ্ঞান এবং দক্ষতা প্রয়োগ করে মানুষ যে উৎপাদন করছে, এখানে যেন কেউ প্রভাব বিস্তার করতে না পারে, এই বক্তব্য রাখছেন সাঁসিমো। প্রভাব বিস্তার করলে ব্যক্তিগত সম্পত্তির উৎপত্তি হবে, এবং ব্যক্তিগত সম্পত্তির উৎপত্তি হলেই কি হবে না সমাজে আবার অসাম্য মাথাচাড়া দিয়ে উঠবে, অর্থাৎ সমাজে অসাম্য প্রকট হবে। সুতরাং কেউই প্রভাব বিস্তার করবে না, সমাজের প্রয়োজনে সমাজের সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই উৎপাদন ব্যবস্থা চলবে, এটাই সাঁসিমো মনে করতেন। কল্পবাদীদের মধ্যে অনেকটাই বাস্তববাদী ছিলেন রবার্ট আয়েন, ইংল্যান্ডের দার্শনিক। তো তিনি তার যে চিন্তা, সেই চিন্তাকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টাও করেন। তিনি চিন্তা করেছিলেন যে সমবায়ের ভিত্তিতে গ্রাম তৈরি হবে, এবং এই গ্রামের শ্রমজীবীরা কলকারখানায় বা কৃষিকাজে কাজ করবে। এই গ্রাম কতগুলো প্রায় 1200 একর জমি নিয়ে এক একটা গ্রাম তৈরি হবে, এবং সেই গ্রামে 1000 জন মানুষ থাকবেন। সকলের একটাই রান্নাঘর থাকবে, এবং সেই রান্নাঘরে সবার এক জায়গায় খাওয়া দাওয়া করবে। নারী এবং পুরুষ সকলেই কাজে নিযুক্ত হবে, এবং তাদের বয়স এবং কর্মদক্ষতা অনুযায়ী কাজে নিযুক্ত হবেন। এবং গ্রামের অন্তর্গত এই কৃষি জমি বা কলকারখানার মালিকানা থাকবে সকলের হাতে, অর্থাৎ সবাই মালিক। গ্রামের যারা অধিবাসী যারা কাজ করছেন তারা সকলেই মালিক হচ্ছেন সেই কৃষি জমি বা কলকারখানা। এই জন্য তিনি দুটো প্রকল্পও নিয়েছিলেন, একটা হচ্ছে নিউ ল্যান্ডার্ক এবং একটা নিউ হারমোনি, এই দুটোকে তার চিন্তাকে বাস্তবে প্রয়োগ করার জন্য। তো প্রথম দিকে কিছুটা সফল হয়েছিল এই প্রকল্প, কিন্তু বেশি দিন সফল হয়নি, হওয়ার কথাও নেই, কেন পুরোটাই কল্পনাশ্রয়ী। একটা গ্রাম তার জনসংখ্যা দিনের দিন বাড়তে থাকবে, একই জায়গায় একসাথে খাওয়া দাওয়া করবে সমবায়ের ভিত্তিতে, এই ধরনের একটা কল্পনা বাস্তবচিত হতে পারে না। সুতরাং তার চিন্তাভাবনাও ফলপ্রসূ হয়নি। চার্লস ফুরিয়ারও কিন্তু অনেকটা এ ধরনের চিন্তাভাবনাই করেছিলেন। তিনিও বলে যারা সম মানসিকতার হবেন বা যাদের সমান দক্ষতা হবে, অর্থাৎ সমমাত্রিকতার ভিত্তিতে
ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো গোষ্ঠী তৈরি হবে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো গোষ্ঠীকে নিয়ে 4টি বা 5টি গোষ্ঠীকে নিয়ে একটা বড় গোষ্ঠী তৈরি হবে। সেই বড় গোষ্ঠীটার নাম দিয়েছেন তিনি ফ্যালাংস। এই ফ্যালাংসের 500 একর জমি থাকবে এবং এই ফ্যালাংসের আয়ত্তাধীন এই জমির মধ্যে কৃষিকাজ এবং কলকারখানা চলবে এবং কলকারখানা এবং কৃষি যে কাজ বা কৃষি জমি, এই কৃষি জমির মালিকও হবে কিন্তু সেই ফ্যালাংসই। এবং এই কৃষি জমি এবং কলকারখানার মালিকানা কিন্তু থাকবে ফ্যালাংসের হাতে। সমস্ত সম্পত্তি যেহেতু ফ্যালাংসের হাতে থাকবে, সুতরাং এই ফ্যালাংসের যারা সদস্য, সেই সদস্যদের নামে শেয়ার থাকবে। বছরের শেষে সেই শেয়ার অনুপাতে তারা লভ্যাংশ পাবে। এই ধরনের একটা কাল্পনিক চিন্তা ভাবনা করেছিলেন চার্লস ফুরিয়ার। আরেকজন ফরাসি দার্শনিক এতিয়ান ক্যাবে, তো তিনিও এই ধরনের একটা কল্পনা করেছিলেন। তিনি একটা গ্রন্থ লিখেছিলেন ভয়েজ টু ইকারিয়া। তো তিনি একটা ইকারিয়া নগরীর কল্পনা করেন। এই ইকারিয়া নগরী কীরকম হবে না, এই ইকারিয়া নগরীতে পরিবার ছাড়া সমস্ত কিছুর জাতীয়করণ করা হবে এবং সমস্ত কিছুর মালিক অর্থাৎ সব কিছুর মালিকানা থাকবে রাষ্ট্রের হাতে। রাষ্ট্রই সব কিছু নিয়ন্ত্রণ করবে। উত্তরাধিকার বলে কোনো কিছু থাকবে না। সমস্ত কলকারখানার মালিকানা যেমন জাতীয়করণ করা হবে, তেমনি কৃষিক্ষেত্রেও সমস্ত জাতীয়করণ করা হবে, অর্থাৎ ব্যক্তিগত মালিকানা বলে কিছু থাকবে না। তিনিও চাইছেন ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ হোক, ব্যক্তি মালিকানার অবসান হোক। ব্যক্তিগত মালিকানার অবসান হলেই কি হবে না, এই শোষণ থেকে মুক্তি পাওয়া যাবে, অসাম্য দূর হবে, সাম্য প্রতিষ্ঠা হবে। তাহলে কাল্পনিক সমাজতন্ত্রী এই যাদের আমি বললাম, তাদের সবাই কিন্তু কল্পনা করেছেন একটা সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক। তাতে টমাস মোর থেকে একদম এতিয়ান ক্যাবে পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে সকলেই চিন্তা করছেন অর্থাৎ সমাজে অসাম্য, বৈষম্য, শোষণ, বঞ্চনা এগুলো সম্পর্কে সবাই ভাবিত। সবাই চাইছেন যে এর থেকে কী করে মুক্তি পাওয়া যায়, মানুষকে মুক্তি দেওয়া যায়। কিন্তু সবাই এক এক ধরনের কল্পনা করছেন যে এইভাবে মুক্তি আসতে পারে। সবাই এক কথা বলছেন যে ব্যক্তিগত সম্পত্তির অবসান ঘটাতে হবে। ব্যক্তিগত সম্পত্তির অবসান ঘটলে এর থেকে মুক্তি পাওয়া যাবে। প্রত্যেকে নিজের নিজের চিন্তা ভাবনা অনুযায়ী পথ নির্দেশ করেছেন, কিন্তু সেটা বাস্তবোচিত কতটা, কিভাবে সত্যি এই ব্যক্তিগত সম্পত্তির অবসান করা যায় বা হয়, এই সম্পর্কে বাস্তবোচিত বা বিজ্ঞানসম্মত কেউ কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি বা সেরকম কোনো কিন্তু পথের দিশা দেখাতে পারেননি তারা। এই জন্যে কী হচ্ছে না, এই জন্যে এদের এই চিন্তা ভাবনাটাকে আমরা বলি কাল্পনিক চিন্তা ভাবনা। এবং এরা যে ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন, অর্থাৎ সকলেই চাইছেন যে বৈষম্যহীন এক সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক, ব্যক্তিগত সম্পত্তির মালিকানার উচ্ছেদ হোক, যেটা সমাজতন্ত্রের মূল কথা, বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা মার্ক্সীয় সমাজতন্ত্র। সবাই চিন্তাভাবনাগুলো করছেন, কিন্তু কিভাবে করা যাবে, কোন পথে এগোলে এটা একটা ফলপ্রসূ চিন্তাভাবনা, মানে এর একটা ফলপ্রসূ পথ আমরা পেতে পারি, সে বিষয়ে কিন্তু কেউ সেভাবে কোনো দিশা দেখাতে পারেননি। সুতরাং এই জন্যে কী হয়েছে না, এই জন্যে এদের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাগুলো কিন্তু কল্পনার স্তরেই থেকে গেছে, অর্থাৎ বাস্তবে কিন্তু এগুলো প্রয়োগ করা যায়নি বা হয়নি। কেউ কেউ চেষ্টা করেছেন, যেমন রবার্ট ওয়েন চিন্তাভাবনা করেছেন, যে চেষ্টাও করেছিলেন। এবং এতিয়ান ক্যাবে তিনিও জমি কিনেছিলেন, যে জমি কিনে তার চিন্তাভাবনাকে একটা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারও বিভিন্ন জটিলতার কারণে সেটা ফলপ্রসূ হয়নি। পরবর্তীকালে তার যারা সমর্থক ছিলেন তারা চেষ্টা করেছিলেন যে এরকম একটা ইকারিয়া নগরী প্রতিষ্ঠা করা যায় কি না, কিন্তু সেটাও সম্ভব হয়নি। কেন, এই চিন্তাভাবনাগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। তবে একে বাস্তবসম্মত করা যায় সেই সম্পর্কে কোনো ধারণা তারা কিন্তু দিতে পারেননি সেভাবে। মূল যে কারণ শোষণের, এই যে ব্যক্তিগত সম্পত্তি, এই ব্যক্তিগত সম্পত্তির রক্ষক যে রাষ্ট্র, এই কথাটা কিন্তু, এই চিন্তাভাবনা কিন্তু কারোর মধ্যে আসেনি। অর্থাৎ রাষ্ট্রের মাধ্যমেই, রাষ্ট্রের মদতেই এই ব্যক্তিগত সম্পত্তির উৎপত্তি এবং ব্যক্তিগত সম্পত্তির বাড়বাড়ন্ত। সুতরাং ব্যক্তিগত সম্পত্তির অবসান করতে গেলে
রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটার কিন্তু অবসান আগে প্রয়োজন, এই চিন্তাভাবনা কিন্তু তারা করেননি। সুতরাং কাল্পনিক সমাজতন্ত্রকে কাল্পনিক বলা হয় এই কারণেই যে তারা ব্যক্তিগত সম্পত্তির কারণেই যে শোষণ এবং বঞ্চনা, সমাজে অসাম্য, এইটা বুঝতে পেরেছিলেন। এইটা বুঝতে পেরে এর নিরসনের চেষ্টা করেছেন, কিন্তু কিভাবে সত্যিকারের নিরসন করা যায় এর দিশা দেখাতে কিন্তু তারা পারেননি। এর কোনো বৈজ্ঞানিক পথ নির্দেশ কিন্তু করতে তারা পারেননি। এই জন্য এই ধরনের সমাজতন্ত্রীদেরকে কাল্পনিক সমাজতন্ত্রী বলা হয়। এবং এরা যে ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন সেই ধরনের সমাজতন্ত্রকে কাল্পনিক সমাজতন্ত্র বলা হয়ে থাকে।